হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য চলে এসেছি আবারও আরেকটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে। আজকেও আমরা আলোচনা করব এসএসসি সিএইচএসএল 2024-এর 8/7/2024 8/7/2024 তারিখে ফার্স্ট শিফটে এসএসসি যে এক্সামটা হয়েছিল, সেই এক্সামে জেনারেল নলেজে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেগুলো নিয়েই আলোচনা করব। এটা আজকে জিকে ক্লাস নম্বর 21 নম্বর জিকে ক্লাস, যেখানে এই এসএসসি সিএইচএসএলের কোয়েশ্চেনগুলো কিন্তু আলোচনা হয়েছে। 20খানা ক্লাস আগের যে 20খানা ক্লাস হয়েছে, যারা তোমরা দেখোনি এখনও পর্যন্ত, তো তোমাদেরকে বলবো অবশ্যই দেখে নাও। তোমরা যে কোনো এক্সাম, সে এমটিএস, জিডি, সিজিএল বা রেলের এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমরা কিন্তু অবশ্যই ওই আগের ক্লাসগুলো দেখে নেবে। প্রত্যেকটা ক্লাসই তোমাদের গুরুত্বপূর্ণ, যেটা ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, প্লে লিস্ট করে দিয়েছি। এছাড়া তোমরা যারা এসএসসি এমটিএসের জন্য প্রিপারেশান নিচ্ছ, তো এমটিএসের জন্য আমরা এই 4খানা পিডিএফ করেছি। দেখতেই পাচ্ছ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে, ইংলিশ, এই 4খানা পিডিএফ পাবে মাত্র 199 টাকায়। মাত্র 199 টাকায় জিকে থাকবে প্রিভিয়াস ইয়ারের 19 থেকে 24, 6200+ এমসিকিউ, সঙ্গে এক্সট্রা ডিটেলস। ঠিক আছে, তার সঙ্গে তো কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, স্ট্র্যাটেজিকে থাকছে, ইংলিশ থাকছে। 4খানা পিডিএফ মাত্র পাবে 199 টাকায়। তো যদি নিতে চাও তাহলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হাই লিখে মেসেজ করো। এবার চলো শুরু করি আজকের ক্লাসের প্রথম কোয়েশ্চেনে কী রয়েছে দেখো। আগের ক্লাসেই আমরা আলোচনা করেছিলাম 1 মার্চ 2024 অনুযায়ী, মার্চ 2024 অনুযায়ী ভারত সরকারের সহযোগিতা মন্ত্রকের মন্ত্রীকে বলো। আগের প্রশ্নটাকে ঠিক উল্টে দিয়েছে, আগের দিনের উত্তরে যেটা ছিল সেটাকে আজকে প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছে, তাই কি না? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অমিত শাহ। আগের দিনে কোশ্চেন কী ছিল বলো তো? তোমরা যারা ক্লাস করছো তারা নিশ্চয়ই বলতে পারবে যে অমিত শাহ কী ছিল। অমিত শাহ কেন্দ্রীয় গৃহমন্ত্রী ছাড়াও আর তিনি কী পদে রয়েছেন, তাই কি না? তখন সেখানে অ্যান্সার হয়েছিল সহযোগিতা মন্ত্রকের মন্ত্রী। তো অমিত শাহ মার্চ 2024 পর্যন্ত, অর্থাৎ বর্তমানেও তিনি রয়েছেন, সহযোগিতা মন্ত্রী ছিলেন। মার্চ 2024 পর্যন্ত সহযোগিতা মন্ত্রী ছিলেন তিনি। কেন্দ্রীয় গৃহমন্ত্রীর পদ ধারণ করেছেন স্মৃতি জুবিন ইরানি। অপশানে যে পয়েন্টগুলো রয়েছে দেখো, স্মৃতি জুবিন ইরানি, যিনি বর্তমানে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী ও দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা মন্ত্রীর পোর্টফোলিও ধারণ করেছেন। আর নীতিন গাডকারি সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার দেখো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বরে কী রয়েছে, সূর্য কেন্দ্রিক সৌরজগতের গাণিতিক পূর্বাভাসমূলক মডেল প্রথম কে তৈরি করেছিলেন? সূর্যকেন্দ্রিক সৌরজগতের গাণিতিক পূর্বাভাসমূলক মডেল প্রথম কে তৈরি করেছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 1, নিকোলাস কোপারনিকাস। তারপরে দেখো ভাওয়াই একটি নৃত্যশৈলী যা নিচের কোন রাজ্যের অন্তর্গত? তো এটাও কিন্তু আগের ক্লাসে আলোচনা করে দিয়েছিলাম আমরা, সেখানে এক্সট্রা নোটসের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এই ভাওয়াটাই হচ্ছে রাজস্থানের বিখ্যাত নৃত্যশৈলী ভাওয়াই। এছাড়া আমরা আগের দিনে যে এক্সট্রা ডিটেলসে আমরা বলে দিয়েছিলাম রাজস্থানের যে বিখ্যাত নৃত্যগুলো কী কী রয়েছে দেখো, ঘুমার রয়েছে, কালবেলিয়া রয়েছে আর তেরাতালি। তো আগের দিনে যে কোশ্চেন ছিল, ফার্স্ট কোশ্চেন যে তেরাতালি, এটা কোথাকার নৃত্য? তো সেখানে অ্যান্সার হয়েছিল রাজস্থান। সেইখানে এক্সট্রা ডিটেলসে বলে দিয়েছিলাম যে ঘুমার, কালবেলিয়া এবং এই যে ভাওয়াই, এগুলো কিন্তু রাজস্থানের বিখ্যাত নৃত্য। এগুলো কিন্তু এক্সামে বারবার আসে, তো ভালো করে মনে রাখো। 4 নম্বর কোশ্চেন দেখো, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে কোন মহানগরের জনসংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ জিজ্ঞেস করেছে এখানে। মহানগরের জনসংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ, সেটা হচ্ছে অপশান নাম্বার 2, দিল্লি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 2011 সালের আদমশুমারি অনুসারে সর্বাধিক জনসংখ্যার মহানগর এলাকা হচ্ছে মুম্বাই, যার জনসংখ্যা ছিল প্রায় 20.4 মিলিয়ন। আর তৃতীয় স্থানে রয়েছে কে না, কলকাতা। ঠিক আছে, প্রায় 14.1 মিলিয়ন। তাহলে প্রথম মুম্বাই, দ্বিতীয় দিল্লি, তৃতীয় কলকাতা। 7 নম্বর দেখো, শিল্পনীতি ও প্রচার বিভাগ অনুসারে নিম্নলিখিত কোনটি মূল শিল্প নয়? শিল্পনীতি ও প্রচার বিভাগের অনুসারে
ভারতের শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য প্রচার বিভাগ অর্থাৎ ডিপিআইআইটি নিম্নলিখিত 8টা ক্ষেত্রকে মূল শিল্প হিসাবে বিবেচনা করছেন। সেই 8টা কী কী? সিমেন্ট, কয়লা, খনিজ তেল, বিদ্যুৎ, সার, প্রাকৃতিক গ্যাস, আর পরিশোধিত পণ্য, আর হচ্ছে ইস্পাত। এরপরে দেখো 6 নম্বর কোশ্চেন, মুঘল সম্রাট আকবর সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? আকবর সম্পর্কে সঠিক বিবৃতি আমাদেরকে খুঁজতে হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছ দিন-ই-ইলাহি নামে একটি নতুন ধর্ম প্রতিষ্ঠা করেন, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। 7 নম্বর দেখো CH3NH2 CH3NH2 যৌগের IUPAC নাম কি? IUPAC নাম কি হবে বলো? CH3NH2 এর IUPAC নাম হয়ে যাবে মিথানামিন। মিথানামিন অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার। এছাড়া প্রোপান 1 ইমিন যেটা সংকেত হচ্ছে C3H9N আর 2 মিথাইল প্রোপানল 1 ইমিন যার সংকেত C4H9N আর ইথানামিনের সংকেত হচ্ছে C2H5N আর মিথানামিনের হচ্ছে CH3NH2। এরপরে চলে যাও 8 নম্বরে। 8 নম্বরে কী রয়েছে দেখো, কোন ধারায় বলা হয়েছে যে সমস্ত সংখ্যালঘুদের তাদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা করার অধিকার আছে? সমস্ত সংখ্যালঘুদের তাদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং পরিচালনা করার অধিকার রয়েছে। অপশান নাম্বার 4 30 নম্বর ধারায় কিন্তু এটা বলা রয়েছে। এছাড়া যে ধারাগুলো রয়েছে অপশানের মধ্যে 26 নম্বর ধারা দেখে নাও, যেখানে কি বলা রয়েছে না হচ্ছে ধর্মীয় বিষয় পরিচালনা অধিকার নিশ্চিত করা হয়েছে, যা প্রতিটি ধর্মীয় গোষ্ঠীকে ধর্মীয় ও জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণের অধিকার প্রদান করে। ধারা 24 যেখানে বলা রয়েছে যে 14 বছরের কম বয়সী শিশুদের কারখানা, খনি ও বিপজ্জনক কাজে কর্মসংস্থান নিষিদ্ধ করে শোষণ থেকে রক্ষা নিশ্চিত করে। তো 24 নম্বরটা ভালো করে মনে রাখো, ইম্পর্টেন্ট এক্সামে আসে। আর হচ্ছে 32 কী রয়েছে না, মৌলিক অধিকার প্রয়োগের জন্য ব্যক্তিদের সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার প্রদান করে, লঙ্ঘনের বিরুদ্ধে আইনি প্রতিকারের সুযোগ করে দেয়। এরপরে 9 নম্বর, নিচের কোনটি কোষের বিস্তার ও বৃদ্ধি ঘটায়? কোষের বিস্তার ও বৃদ্ধি ঘটায় সেটা হচ্ছে হ্রস্বস্ফীতি চাপ। 10 নম্বর দেখো, বাজার ভারসাম্যের ক্ষেত্রে কি ঘটে? বাজার ভারসাম্যের ক্ষেত্রে কি ঘটে না বাজারের চাহিদা সমান বাজারের যোগান, না হচ্ছে বাজারের কোনো অতিরিক্ত সরবরাহ নেই, বাজার ভারসাম্য। তো এখানে দুটো অপশানই উভয়ই কিন্তু এখানে সঠিক রয়েছে, কেননা বাজার ভারসাম্য তখনই হবে বাজারের চাহিদা আর যোগান দুটো যদি সমান থাকে, এছাড়া বাজারে অতিরিক্ত সরবরাহ, ঠিক আছে, অতিরিক্ত সরবরাহ নেই, যেমন চাহিদা তেমন যোগান রয়েছে। তো তাহলে এ বি উভয়ই কিন্তু এখানে সঠিক, উভয়ই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, 10খানা কোশ্চেন আলোচনা হয়ে গেল, তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে তারই সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যদি না সাবস্ক্রাইব করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে, কেননা সাবস্ক্রাইব করলে আমরা যখনই ক্লাস তোমাদের আপলোড করব তো তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে, ঠিক আছে? তো সাবস্ক্রাইবটা করে ফেলো। আর টেলিগ্রামে অবশ্যই ক্লাসে শেষে টেলিগ্রামে জয়েন করে যাবে। টেলিগ্রামে আমরা এই ক্লাসের পিডিএফগুলো দিয়ে দেবো, এছাড়া বিভিন্ন নোটস আমরা দিয়ে থাকি টেলিগ্রামে, ঠিক আছে? এছাড়া তোমাদের এক্সাম রিলেটেড আপডেট আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। এই জন্য বলছি ক্লাসের শেষে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, টেলিগ্রামের লিঙ্ক থেকে টেলিগ্রামে জয়েন হতে পারো, বা তোমরা সার্চ করতে পারো স্টাডি সাকসেস কোচিং সেন্টার বলে, তাহলে সার্চ করলেও চলে আসবে। এবার চলে যাবে 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে কী রয়েছে দেখো, নিচের কোন দল 2022 সালের 9তম প্রো কবাডি লিগ জিতেছেন? বলো 2022 9তম প্রো কবাডি লিগ জিতেছে কোন দল? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 4 জয়পুর পিঙ্ক প্যান্থার্স। তো তোমাদের এবারে 25-এর এক্সামে এটা আসতে পারে যে 10তমটা,
তাই কি না? প্রো কাবাডি লিগ সিজন 10 বিজয়ী হচ্ছে পুনেরি পল্টন। মনে রাখো। 12 নম্বর দেখো ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজ আগে পরিচিত ছিল। ব্রাহ্ম সমাজ আগে কি নামে পরিচিত ছিল? ব্রাহ্ম সভা। ব্রাহ্ম সভা নামে পরিচিত ছিল। রাজা রামমোহন রায় বাংলার ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। এটা মনে রাখো, বারবার আলোচনা করেছি, ইম্পর্টেন্ট রয়েছে। আর্য সমাজ, যেটা 1875 সালে দয়ানন্দ সরস্বতী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, এটাও ইম্পর্টেন্ট। সত্যশোধক সমাজ বর্তমান মহারাষ্ট্রে 1873 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, জ্যোতিরাও ফুলে দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রার্থনা সমাজ 1867 সালে মাত্তারাম পাণ্ডুরঙ্গ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তো প্রত্যেকটা সমাজ ভালো করে মনে রাখতে হবে, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট রয়েছে, প্রত্যেকটাই কিন্তু এক্সামে ঘুরে ফিরে আসে। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেন। 2023 সালে প্রবীণ চিত্রাভেল ড্যাশে অনুষ্ঠিত প্রুয়েবা ডি কনফেডারেশন অ্যাথলেটিক্স মিটে পুরুষদের ট্রিপল জাম্প ইভেন্টে জিতেছিল। বলো, প্রবীণ চিত্রাভেল কোথায়? এটা হয়েছিল কিউবাতে অনুষ্ঠিত হয়েছিল এই প্রুয়েবা ডি কনফেডারেশন অ্যাথলেটিক্স মিট, পুরুষদের ট্রিপল জাম্পিয়ান ইভেন্টে জিতেছিল। এরপর চলে যাও 14 নম্বরে। ফ্রি স্টাইল কুস্তিতে একক রাউন্ডের সময়কাল কত? ফ্রি স্টাইল কুস্তিতে একক রাউন্ডের সময়কাল কত সময়? আছে 3 মিনিট। 3 মিনিট সময় হয়ে থাকে। ফ্রি স্টাইল কুস্তিতে একটি একক রাউন্ড 3 মিনিট স্থায়ী হয়। প্রথম এবং দ্বিতীয় পিরিয়ডের মধ্যে 30 সেকেন্ডের বিরতি থাকে। প্রথম এবং দ্বিতীয় পিরিয়ডের মধ্যে 30 সেকেন্ডের সময় বিরতি থাকে। 15 নম্বর কোশ্চেন দেখো। জুলাই 2021 সালে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কোন ব্যক্তি নিজেকে খাদি ও গ্রামীণ শিল্প কমিশনের গোবর থেকে তৈরি খাদি প্রাকৃতিক পেইন্ট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছেন? তিনি হচ্ছেন কে? নীতিন গাডকারি। কোন দক্ষিণ পূর্ব দ্রাবিড় ভাষাকে 10ই জুলাই 2023 তারিখে ভারতের সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করার জন্য ওড়িশা রাজ্য অনুমোদন করেছে? কোন ভাষা? না, সেটা হচ্ছে কুই ভাষা। অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার। এছাড়া যে ভাষাগুলো রয়েছে দেখো, মান্টোটা হচ্ছে দ্রাবিড় ভাষা, যা ঝাড়খণ্ড, বিহার এবং পশ্চিমবঙ্গের মাল্টো সম্প্রদায় লোকেরা ব্যবহার করে। তুলু হলো দ্রাবিড় ভাষা, যা কর্ণাটক এবং কেরালার তুলুভা সম্প্রদায়ের লোকেরা ব্যবহার করে। আর কোডাগু, যা কুর্গি নামেও পরিচিত, একটি দ্রাবিড় ভাষা যা কর্ণাটকের কোডাভা সম্প্রদায়ের লোকেরা ব্যবহার করে। তো এই 3টা ভাষা সম্পর্কে তোমরা জেনে গেলে। এরপরে চলে যাও 17 নম্বর। নিচের কোনটি কর্ণাটিক সঙ্গীতের অংশ নয়? কর্ণাটিক সঙ্গীতের অংশ নয় কোনটা? বর্ণম, ধ্রুপদ, চরণ, পল্লবী। এদের মধ্যে ধ্রুপদ কিন্তু কর্ণাটিক সঙ্গীতের অংশ নয়। বাকি দেখো চরণটা হচ্ছে কর্ণাটিক সঙ্গীত রচনার একটা অংশ। পল্লবী হচ্ছে কর্ণাটক সঙ্গীতের একটি গানের থিমেটিক লাইন। আর বর্ণম হচ্ছে কর্ণাটিক সঙ্গীতের একটি গানের রূপ। এরপর 18 নম্বর। নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার উদাহরণ? সিস্টেম সফটওয়্যার নিচের মধ্যে কোনটা? না, সেটা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, যেটা একটা সিস্টেম সফটওয়্যার। এমএস ওয়ার্ডে কোন বিকল্পটি আপনাকে একটা টেবিলের একটা নতুন কলাম সন্নিবেশ করার অনুমতি দেয় যখন একই সাথে বিদ্যমান কলামগুলি ডান দিকে স্থানান্তরিত করে? বলো, একটা কলাম অ্যাড করার অনুমতি দেয় কিসের সাহায্যে? না, সেটা হচ্ছে ইনসার্ট কলাম টু দ্য রাইট করলেই তাহলে কিন্তু কলামটা অ্যাড হয়ে যাবে, আর বাকি যে কলামগুলো ছিল সেগুলো ডান দিকে স্থানান্তরিত হয়ে যাবে। 20 নম্বর দেখো। ভারতে
ম্যারিজ কলেজ অফ মিউজিক প্রতিষ্ঠিত হয় কোন সালে? ভারতে ম্যারিজ কলেজ অফ মিউজিক এটি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1926 সালে এটা প্রতিষ্ঠিত হয়। এই ম্যারিজ কলেজ অফ মিউজিক যেটা লখনৌতে বিষ্ণু নারায়ণ ভাটকান্ডে প্রতিষ্ঠা করেছিলেন। রাম উমানাথ বালির নামানুসারে এর নামকরণ করা হয়েছিল, যিনি ম্যারিজ নামে পরিচিত ছিলেন। 2000 সালে এটি একটি বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে এবং ভাটখান্ডে মিউজিক ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয় নামে পুনর্নামকরণ করা হয়। এছাড়া বাকি এখানে কিছু আমি সাল দিয়ে দিয়েছি, যেমন দেখো কিছু কিছু প্রতিষ্ঠানগুলো রয়েছে। দেখো, কলাক্ষেত্র ফাউন্ডেশন 1936 সালে, সঙ্গীত নাটক একাডেমি বারবার এক্সামে আসে, 1952 সালে প্রতিষ্ঠিত হয়েছে। স্বর্ণভূমি একাডেমি অফ মিউজিক যেটা 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রয়াগ সঙ্গীত সমিতি 1926 সালে, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় 1962, ভারত বিদ্যাভবন যেটা 1938 সালে প্রতিষ্ঠিত হয়েছে। কোথায় হয়েছে সেগুলো সাইডে লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এরপরে চলে যাও 21 নম্বরে। আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিকোবর দ্বীপপুঞ্জকে আলাদা করে কোন জলাশয়? আন্দামান এবং নিকোবর এই দুটো দ্বীপপুঞ্জকে আলাদা করে কি না, এই দুটোকে আলাদা করে 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল আলাদা করে আন্দামান এবং নিকোবরকে। এছাড়া 8 ডিগ্রি চ্যানেল যেটা হচ্ছে উত্তরে লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ এবং দক্ষিণে মালদ্বীপের মধ্যে অবস্থিত। লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপকে আলাদা করে 8 ডিগ্রি চ্যানেল। 9 ডিগ্রি চ্যানেল যেটা হচ্ছে লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ, পশ্চিমে লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ এবং পূর্বে ভারতের মালাবার উপকূল থেকে পৃথক করে। আর 11 ডিগ্রি চ্যানেল যেটা হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণে অবস্থিত এবং ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জ থেকে পৃথক করে। তারপরে দেখো 22 নম্বর কোশ্চেন। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যের জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে কম? কোন রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম? সেটা হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ড হয়ে যাবে সঠিক অ্যান্সার। 23 নম্বর দেখো, মোবাইল টাওয়ার এবং ইএমএফ নির্গমন কমপ্লেন্সের তথ্য শেয়ার করার জন্য টেলিকমিউনিকেশন বিভাগ দ্বারা চালু করা ওয়েব পোর্টালের নাম কি? বলো, ওয়েব পোর্টালের নামটা বলতে হবে। সেটা হচ্ছে তরঙ্গ সঞ্চার। তরঙ্গ সঞ্চার অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার। 24 নম্বর দেখো, নিম্নলিখিত কমিটিগুলির মধ্যে কোনটি ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল? মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল কোন কমিটি? না হচ্ছে শরণ সিং কমিটি। খুবই ইম্পর্টেন্ট এই কমিটি, কেন এটা এক্সামে বারবার আসে। শরণ সিং কমিটি মৌলিক কর্তব্য তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমটিএস বা এসএসসি যে কোনো এক্সামে কিন্তু মৌলিক কর্তব্য থেকে কোশ্চেন একটা হলেও থাকে। 25 নম্বর কোশ্চেন দেখো, মহাবীর জয়ন্তী ভগবান মহাবীরের জন্মদিন উদযাপন করা হয়। তো এই মহাবীর জৈন ধর্মের ড্যাশতম তীর্থঙ্কর ছিলেন? বলো, মহাবীর জৈন ধর্মের কততম তীর্থঙ্কর ছিলেন? 24তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই সবাই ক্লাসটাকে লাইক করে ফেলো, পারলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে। তার সঙ্গে চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো তো সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। আর টেলিগ্রামে না যুক্ত থাকো তো অবশ্যই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটোতেই যুক্ত হয়ে যাও, দুটোরই লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর এই এমটিএসের পিডিএফ 4খানা যদি নিতে চাও, দেখতেই পাচ্ছ কী কী রয়েছে এখানে। তো যদি নিতে চাও মূল্য রয়েছে মাত্র 199 টাকা। 4খানা পিডিএফ 199 টাকায় পেয়ে যাবে। তো তার জন্য তোমাদেরকে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে মেসেজ করতে হবে। মেসেজ করবে, হাই লিখে মেসেজ করবে, তো পরবর্তী স্টেপ আমরা জানিয়ে দেব কীভাবে তোমরা পিডিএফটা পাবে। ঠিক আছে।